হাই, ওয়েলকাম টু ডুলিঙ্গো বাংলা। এই চ্যানেলে আপনি এমসিকিউর সাথে ভারতীয় ভূগোল এবং ভারতীয় আধুনিক ইতিহাসের ভিডিও পাবেন। আমাদের সব ভিডিও বাংলা ও ইংরেজি ভাষায় ব্যাখ্যা এবং নোটস রয়েছে। আজকে প্রথম কোশ্চেন দেখবো, হু ডিক্লেয়ার্ড স্বরাজ ইজ মাই বার্থরাইট এন্ড আই শ্যাল হ্যাভ ইট? গোপাল কৃষ্ণ গোখলে, বি বাল গঙ্গাধর তিলক, সি লালা লাজপত রায় নাকি কেডি তিলক? স্বরাজ আমার জন্মের অধিকার এবং আমি তা পেয়ে যাবো, এই ঘোষণা করেছিলেন এই গোপাল কৃষ্ণ গোখলে, বি বাল গঙ্গাধর তিলক, সি লালা লাজপত রায় নাকি ডি কেডি তিলক? তাহলে সঠিক উত্তরটা হবে বি বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক যখন তোমার এই হোম রুল লিগ হোম রুল মুভমেন্ট স্টার্ট করেছেন, হোম রুল মুভমেন্ট স্টার্ট করেছেন, আর এটা উনি স্টার্ট করেছেন পুনাতে। যেদিন স্টার্ট করেছেন তখনই কথাটা বলেছেন স্বরাজ ইজ মাই বার্থরাইট এন্ড আই শ্যাল হ্যাভ ইট। যদি অল ইন্ডিয়া ধরা হয় যে অল ইন্ডিয়ার কি হেড ছিলেন, তাহলে ছিলেন অ্যানি বেসেন্ট, ওয়াজ দ্য হেড অফ দ্য হোম রুল লিগ। অ্যানি বেসেন্ট ওয়াজ দ্য হেড অফ দ্য হোম রুল লিগ। আর লালা বাল গঙ্গাধর তিলক ছিলেন হোম রুল লিগের হেড খালি মহারাষ্ট্রতে। Who said the Simon Commission report should be thrown on a heap of rubbish? Option A Mahatma Gandhi, option B Shiv Swami Iyer, option C Muhammad Ali Jinnah নাকি option D Jawaharlal Nehru? সাইমন কমিশন রিপোর্টকে আলোচনা স্তূপে ফেলে দেওয়া উচিত, কে বলেছেন? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি শিবস্বামী আইয়ার, অপশন সি মোহাম্মদ আলী জিন্নাহ নাকি অপশন ডি জওয়াহরলাল নেহরু? তাহলে তোমার ঠিক আনসার হবে এটাতে শিবস্বামী আইয়ার, অপশন নাম্বার ডি। শিবস্বামী আইয়ারের যদি কথা বলেন তাহলে উনি মাদ্রাসে একজন খুবই ফেমাস লয়ার ছিলেন। মহাত্মা গান্ধী কম্পেয়ার্ড ফিরোজ শাহ মেহতা উইথ দ্য হিমালয়াস, তিলক উইথ দ্য ওশান, গোখলে উইথ অপশন এ দ্য স্কাই, অপশন বি দ্য গঙ্গা, অপশন সি দ্য গঙ্গোত্রী, অপশন ডি দ্য মানসারোভার লেক। মহাত্মা গান্ধী ফিরোজ শাহ মেহতাকে হিমালয়ের সাথে তুলনা করেছিলেন, মহাসাগরের সাথে তিলক এবং গোখলের সাথে তুলনা করেছিলেন। অপশন এ দ্য স্কাই, অপশন বি দ্য গঙ্গা, অপশন সি দ্য গঙ্গোত্রী, অপশন ডি দ্য মানসারোভার লেক। তাহলে তোমার সঠিক উত্তর হবে অপশন বি দ্য গঙ্গা। তারপরে কোশ্চেনটা দেখে নেবো, তিলক স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ অপশন এ রাইটার, অপশন বি প্রফেসর, অপশন সি জার্নালিস্ট নাকি অপশন ডি লয়ার? তিলক একজন ড্যাশ হিসাবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন, অপশন এ রাইটার, অপশন বি প্রফেসর, অপশন সি জার্নালিস্ট, অপশন ডি লয়ার। তো এটা সঠিক উত্তর হবে প্রফেসর। উনি একজন অঙ্কের প্রফেসর হিসাবে যে লাইফ স্টার্ট করেছিলেন। তারপরে কোশ্চেন দেখে নেবো, which was the earliest settlement of Dutch in India? ভারতের ডাচের প্রাচীনতম উত্তরটি কোনটি? এ মাসুলিপট্টনম, বি পুলিকাট, সি সুরাত নাকি ডি আহমেদাবাদ? তাহলে এটা সঠিক উত্তর হবে বি পুলিকাট। তারপরে কোশ্চেনটা আছে, who of the following governor general introduced the Hindu-Widows Remarriage Act? অপশন এ লর্ড বেন্টিক, অপশন বি লর্ড ডালহৌসি, অপশন সি লর্ড ক্যানিং, অপশন ডি লর্ড রিপন। নিম্নলিখিত গভর্নর জেনারেল কে হিন্দু বিধবার পুনর্বিবাহ আইন চালু করেছিলেন? অপশন এ লর্ড বেন্টিক, অপশন বি লর্ড ডালহৌসি, অপশন সি লর্ড ক্যানিং, অপশন ডি লর্ড রিপন? তাহলে তোমার সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং। পুনর্বিবাহের যে নিয়মটা আছে ওইটাকে স্টার্ট করেছেন তোমার লর্ড ক্যানিং, কিন্তু লর্ড ডালহাউসির সময় তোমার জিনিসটাকে ড্রাফট করে নেওয়া হয়েছিল, লেখাপড়া সব হয়ে গেছিল, কিন্তু পাস করার নিয়মটাকে মানানো এটা করেছিলেন তোমার লর্ড ক্যানিং। যদি এই ভিডিও রিম্যারেজের অ্যাক্টের কথা বলা হয় তাহলে ভিডিও রিম্যারেজ অ্যাক্টে সবচেয়ে ইম্পর্টেন্ট রোল করেছেন তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তোমার ট্রেডিশনাল মডার্ন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। মডার্ন ম্যান অফ ইন্ডিয়া ট্রেডিশনাল এই কারণে বলা হয় কারণ সংস্কৃত ওনার অনেক জ্ঞান ছিল, আর সংস্কৃত কলেজের উনি প্রিন্সিপাল ছিলেন, এই জন্য ওনাকে ট্রেডিশনাল বলা হয়। মডার্নের কথা যদি বলা হয় তোমার ধরে নাও চাইল্ড ম্যারেজ বা ভিডিও রিম্যারেজ অ্যাক্ট, অনেক কিছুতে উনি ইনভলভ ছিলেন, আর মহিলাদের উপরে যে এত অত্যাচার হয় ইন্ডিয়াতে তার বিরুদ্ধে উনি সবসময় দাঁড়িয়েছিলেন, এই জন্য ওনাকে মডার্ন ম্যান বলা হয়। তাহলে ইন্ডিয়া ট্রেডিশনাল মডার্ন ম্যান হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। Which of the following viceroy of India was known as the savior of India and the organizer of victory? Option A Lord Lawrence, option B Lord Elgin, option C Lord Mayo নাকি option D Lord Northbrook? নিম্নলিখিত ভারতে কোন ভাইসরয় ভারত ত্রাণকর্তা এবং বিজয়ের সংগঠক হিসাবে পরিচিত ছিলেন? অপশন এ লর্ড লরেন্স, অপশন বি লর্ড এলগিন, অপশন সি লর্ড মেয়র নাকি অপশন ডি লর্ড নর্থব্রুক? তাহলে তোমার সঠিক উত্তর হবে এই অপশন লর্ড লরেন্স। যদি এর কথা বলা হয় তাহলে ইনি প্রথম ইন্ডিয়াতে স্টার্ট করেছিলেন স্কলারশিপ স্কিম ইনি স্টার্ট করেছিলেন। ইন্ডিয়াতে থাকাকালীন ইনি অনেক ক্যানেল আর রোডস বানিয়েছিলেন, অনেক ক্যানেল ছিল আর অনেক রোড উনি বানিয়েছিলেন, যে স্কলারশিপ হয় যেটা ফ্রিতে এডুকেশন হয়। যখন আপনার ভালো স্টুডেন্ট হন তখন আপনাদের ফ্রিতে এডুকেশন দেয় কলেজ থেকে বা স্কুল থেকে, এটাকেই বলা হয় স্কলারশিপ। আর স্কলারশিপ স্কিম প্রথম স্টার্ট করেছেন আপনার লর্ড লরেন্স। আর যে তোমার ফার্মাইনের জন্য যেটা ইন্ডিয়াতে প্রায় করতো, ফার্মাইনের কমিটি প্রথম তোমার লরেন্স থাকাকালীন বানানো হয়েছিল। তারপরে কোশ্চেনটা দেখে নেবো, ইন which year Hindu Widows Remarriage Act was passed? অপশন এ 1829, অপশন বি 1839, অপশন সি 1842 নাকি অপশন ডি 1956? যে বছরে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাস হয়েছিল, অপশন এ 1829, অপশন বি 1839, অপশন সি 1846 নাকি অপশন ডি 1956? এখানে তোমার একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, 1956 হবে না, এটা হবে 1856। তাহলে এটা 26 জুলাই 1856 এ তোমার এই নিয়মটা পাস হয়েছিল। Sir Charles Wood sent a report to the British rulers of India on issues of option A tax collection, option B railway expansion, option C education system, option D judicial system. Sir Charles Wood ভারত ব্রিটিশের শাসকদের কাছে একটি প্রতিবেদন প্রেরণ করেছিলেন। অপশন এ ট্যাক্স কালেকশন, অপশন বি রেলওয়ে এক্সপেনশন, অপশন সি এডুকেশন সিস্টেম নাকি অপশন সি জুডিশিয়াল সিস্টেম? তাহলে এটা সঠিক উত্তর হবে এডুকেশনাল সিস্টেম। তো চার্লস উড যে রিপোর্ট বানিয়ে পাঠিয়েছিলেন এডুকেশন অফ ইন্ডিয়া নিয়ে, তাকে বলা হয় তোমার উডস টেস্ট ব্যাচ। তারপরে কোশ্চেনটা দেখে নেবো, দ্য গ্রেট ফার্মাইন অফ বেঙ্গল অকার্ড ইন, বাংলায় মহাদুর্ভিক্ষ দেখা হয়েছিল। অপশন এ 1770, অপশন বি 1772, অপশন সি 1774, অপশন ডি 1776? তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন এ 1770। তারপরে কোশ্চেনটা দেখে নেবো, হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া when the last Mughal ruler was exiled? অপশন এ লর্ড ডালহাউসি, অপশন বি লর্ড এলগিন, অপশন সি লর্ড ক্যানিং কি অপশন ডি নান অফ দিস? শেষ মুঘল শাসক নির্বাসিত হওয়ার সময় ব্রিটিশ ভারতের ভাইসরয় কে ছিলেন? অপশন এ লর্ড ডালহাউসি, অপশন বি লর্ড এলগিন, অপশন সি লর্ড ক্যানিং নাকি অপশন ডি নান অফ দিস? তাহলে তোমাদের সঠিক উত্তর এটাতে হয়ে যাবে তোমার লর্ড ক্যানিং। যখন ব্রিটিশ 1857 এ রিভোল্ট হয়েছিল, তারপরে তোমার 1858 এ অনেকগুলো নিয়ম বানানো হয়েছিল। তার মধ্যে একটা ছিল বাহাদুর শাহ, যাকে তোমরা জানো যে বাহাদুর, যিনি তোমার রিভোল্টে পার্টিসিপেট করেছিলেন আর ইন্ডিয়ান সেল লিড করেছেন। বাহাদুর শাহ টুয়ের যে মুঘল রুল ছিল এখানে শেষ করে দেওয়া হয়েছিল, আর বাহাদুর শাহ টুকে পাঠিয়ে দেওয়া হয়েছিল রাঙ্গুন।
বাকি তোমার ইন্ডিয়া যে পোস্ট ছিল যেটাকে বলা হতো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থেকে চেঞ্জ করে ওইটা ভাইসরয় করে দেওয়া হয়েছিল, কারণ ভাইসরয় ডাইরেক্টলি রিপোর্ট করতো আন্ডার দ্য কুইন। ইন্ডিয়া এতদিন ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে, কিন্তু এবার চলে গেল ব্রিটিশ ক্রাউনের আন্ডারে। আর প্রথম ভাইসরয় ইন্ডিয়া ছিলেন লর্ড ক্যানিং, যার কালে এই জিনিসটা তোমার মুঘল রুল এন্ড হয়েছিল আর শুরু হয়েছিল তোমার ব্রিটিশ রুল। তারপরে পেশেন্ট আছে দ্য ফলোইং আদার লেজিসলেটিভ কন্ট্রিবিউশন অফ রাজা রামমোহন রয়। অপশন এ abolition of sati, option B inclusion of Indians of superior service, option C reduction of export duties on Indian goods, option D abolition of East Indian Company trading rights। নিচে রাজা রামমোহন রায় আইনের অবদান রয়েছে। অপশন এ abolition of sati, option B inclusion of Indians of superior service, option C reduction of export duties on Indian goods, নাকি option D abolition of East India Company's trading right। তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার abolition of sati। abolition of sati হচ্ছে 1829 তখন তোমার গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম পেন টিক। তোমরা এই নাম দিয়ে মনে রাখতে পারো, যার নামে ঠিক ছিল তো সঠিক কাজ করেছিল। সেটা দেখে নেবো, which year the East India Company was formed। অপশন এ 1600 AD, অপশন বি 1602 AD, অপশন বি 1664 AD, নাকি অপশন ডি none of this। তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন এ 1600 AD। যদি ডেট জিজ্ঞাসা হয় তাহলে ডিসেম্বর 1600 AD বানানো হয়েছিল তোমার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। জোসেফ ডুপ্লেক্স was appointed as the administrator of অপশন এ গোয়া, অপশন বি পন্ডিচেরি, অপশন সি সুরাত, অপশন ডি মাদ্রাস। তাহলে এটা সঠিক উত্তর হবে তোমার অপশন বি পন্ডিচেরি। Which power was not associated with the first, second and third Carnatic wars? অপশন এ ইংলিশ, অপশন বি ফ্রেঞ্চ, অপশন সি হচ্ছে ডাচ, অপশন ডি none of this। তাহলে তোমার সঠিক উত্তর হবে এখানে অপশন সি ডাচ। যদি কার্নেটিক ওয়ার্সের কথা বলা হয় এখানে ইংলিশ ভার্সেস না ফ্রেঞ্চ হয়েছিল, ইংলিশ ভার্সেস ফ্রেঞ্চ হয়েছিল। এটাতে তিনটে কার্নেটিক যুদ্ধ হয়েছিল। যে তৃতীয় কার্নেটিক যুদ্ধ ছিল ওটাতে হয়েছিল তোমার ব্যাটেল অফ ক্যান্ডি ওয়াশ। যখন এই ব্যাটেল অফ ক্যান্ডি ওয়াশ হয়েছিল এটাতে যে ব্রিটিশ জেনারেল নাম ছিল আর যে ফ্রেঞ্চ জেনারেল ছিল ওনার নাম ছিল কাউন্ট দে গালি। এখানে ফ্রেঞ্চকে হারিয়ে দিয়েছিল ব্রিটিশ, আর ব্রিটিশের যে খালি ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকবে আর ফ্রেঞ্চকে চলে যেতে হবে, এটাই যুদ্ধের পরে ডিসাইড হয়ে গেছিল। তো তোমরা ব্যান্ডি ওয়াশ ভালোভাবে নামটা মনে রাখতে পারো। এই লড়াইটার পরে ফ্রেঞ্চকে মার্চ করে সরিয়ে দেওয়া হয়েছিল ইন্ডিয়া থেকে। তো পরের কোয়েশ্চেনটা দেখে নেবো, ইন দিস সেঞ্চুরি ওয়াজ দ্য ফোর্ট উইলিয়াম এস্টাবলিশড বাই দ্য ইংলিশ পাওয়ার। 16th সেঞ্চুরি, অপশন বি 17th সেঞ্চুরি, অপশন সি 18th সেঞ্চুরি, নাকি অপশন ডি none of this। তাহলে তোমার সঠিক উত্তর হবে এখানে অপশন বি 17th সেঞ্চুরি। ফোর্ট উইলিয়ামের যদি কথা বলা হয়, ফোর্ট উইলিয়াম বানানো হয়েছিল 1636 এ, আর প্রায় 100 বছর লেগে গেছিল। এটা তোমরা যে বছর হয় তাতে এক বছর আগে সেঞ্চুরি বলা হয়, কারণ এটাকে 21st সেঞ্চুরি বলে। এমনি তোমার ধরে নাও 1696 এ বানানো হয়েছে, বলা হবে 17th সেঞ্চুরি। যদি এটা হতো 1596 তাহলে বলা হতো তোমার 16th সেঞ্চুরি, করে চলতে থাকে। আর যদি এখানে কথা বলা হয় 1696 এ যে বানতে ফোর্ট উইলিয়ামস 100 বছর লেগেছিল, যখন এই ফোর্ট উইলিয়ামস বানানো হয়েছিল প্রথমে এটাতে অবজেক্ট হয়েছিল তোমার সিরাজউদ্দৌলা। এটার উপরে অবজেক্ট করার জন্য আমরা পরে দেখতে পারবো ব্যাটেল অফ প্লাসি হয়। On whom the title of Punjab Kessari was conferred? A. Bhagat Singh, B. Sardar Vallabhdev Singh, অপশন সি লালা লাজপত রায়, কি অপশন ডি রঞ্জিত সিং। তোমার সঠিক উত্তর হবে সি লালা লাজপত রায়। তো যদি লালা লাজপত রায়ের কথা বলা হয়, উনি রেভলিউশন লিডার ছিলেন। ইন্ডিয়া যত রেভলিউশন লিডার ছিল তত ওখানে তার সবাই তিনজনের দিয়ে তাকাতো, একটা ছিল লাল, একটা ছিল পাল, একটা ছিল বাল। লাল দিয়ে লালা লাজপত রায়, পাল দিয়ে বিপিন চন্দ্র পাল, আর পাল দিয়ে হচ্ছে বাল গঙ্গাধর তিলক। যদি তোমরা লাল পাল লাল বলো তাহলে কোনো ডিফারেন্স আসে না, খালি এটা এই জন্য মুখস্থ রাখতে ইজি হয়। আর দ্বিতীয় কথা, যখন প্রথমবার এই তিনজনের নিউজ পেপারে ছবি এসেছিল তখন নিউজ পেপারে এনাদের তিনজনের বসার এই সিকোয়েন্সে ছিল, প্রথমে লাল লাজপত রায়, মাঝখানে বিপিন চন্দ্র পাল, আর তার পাশে বসেছিলেন বাল গঙ্গাধর তিলক। তোমরা যদি রেভলিউশন আমার চ্যাপ্টারটা দেখো, স্লাইড বানানোর জন্য আমি যে ছবিটা ইউজ করছি ওটাই একই ছবি আছে। তো লাল লাজপত রায় আর বিপিন চন্দ্র পাল আর বাল গঙ্গাধর তিলক, এনারা তিনজন ছিলেন রেভলিউশন লিডার্স। এই রেভলিউশন লিডার্স থেকে সবাই তাকিয়ে থাকতো যে এনারা কি ডিসাইড করবেন, আর এনারা অনেক লম্বা সময় অবধি ইন্ডিয়াকে ইন্সপায়ার করেছে। Who said truth is the ultimate reality and it is not? Option A Swami Vivekananda, option B Rabindranath Tagore, option C Mahatma Gandhi, option D Radhakrishnan। তাহলে এটা সঠিক উত্তর হবে এনকে গান্ধী। অগস্ট অফার ওয়াজ ইস্যুড অন। প্রথম অপশন হচ্ছে 8 আগস্ট, দ্বিতীয় অপশন হচ্ছে তোমার 15 আগস্ট, অপশন সি হচ্ছে তোমার 20 আগস্ট, অপশন ডি হচ্ছে তোমার 30 আগস্ট। তো এটা সঠিক উত্তর হবে অপশন এ 8 আগস্ট 1940। এবার আগস্ট অফার নিয়ে একটু ভালোভাবে জেনে নিই। অগস্ট অফার যেটা হয়েছিল তার আগের হিস্ট্রিটা তোমার ওয়ার্ল্ড ওয়ারের টাইম ছিল। ওয়ার্ল্ড ওয়ারের টাইমে ব্রিটিশ নিজে থেকে বলে দিয়েছিল যে ইন্ডিয়া তাদের সাপোর্ট করছে, আর ওয়ার্ল্ড ওয়ারে ব্রিটিশ ইন্ডিয়া ইনক্লুড করে নিয়েছিল। এটাতে কংগ্রেসের যে মেম্বাররা ছিল তারা খুব লেগে গেছিল, আর কংগ্রেসের সব মেম্বারগুলো তোমার পার্লামেন্ট থেকে রিসাইন করে দিয়েছিল। পার্লামেন্ট থেকে রিসাইন করে দেওয়ার জন্য, পার্লামেন্ট থেকে যেদিন কংগ্রেস তোমার রিসাইন করে দিয়েছিল ওই দিন তোমার মুসলিম লীগ আর তোমার ডক্টর বি আর আম্বেদকর সেলিব্রেট করেছে ডে অফ ডেলিভারেন্স। ডে অফ ডেলিভারেন্স মানে ভালো হচ্ছে ছাড় পাওয়া গেছে। তো এটার জন্য তোমার ব্রিটিশ এটা বুঝতে পেরেছিল যে কংগ্রেস যদি তাদেরকে সাপোর্ট না করে, কংগ্রেস অনেক একটা বড় মেজরিটি আছে আর ইন্ডিয়ান্স অনেকজনকে কন্ট্রোল করে কংগ্রেস, তাই জন্য কংগ্রেসকে যাতে তারা নিজের সাইডে করতে পারে তাই জন্য তাদের প্রেজেন্ট করা হয়েছিল অগস্ট অফার। অগস্ট অফার প্রেজেন্ট করেছিলেন তোমার ভাইসরয় লিন লিথ। ওরা লিন লিথ এটা প্রেজেন্ট করেছিলেন। অগস্ট অফার যেটা ছিল এটাতে তোমার তিনটে টার্মস দেওয়া ছিল। এক, যে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল এটাতে আরো বেশি ভারতীয়দের নেওয়া হবে। যে যুদ্ধ চলছিল তার জন্য একটা অ্যাডভাইসারি ওয়ার কাউন্সিল বানানো হবে। আর তৃতীয় রুল যেটা ছিল, ইন্ডিয়াকে রাইট দেওয়া হবে যাতে ইন্ডিয়া নিজের কনস্টিটিউশন বানাতে পারে। তোমরা বুঝতে পারছো যে একটা কনস্টিটিউশন তখনই বানানো হয় যখন একটা জায়গায় ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। তো আগস্ট অফারে এটা দেওয়া হয়েছিল ইন্ডিয়া নিজের কনস্টিটিউশন বানানো লিগাল রাইট পাবে। প্রথম ছিল আরো বেশি ইন্ডিয়ানসের নেওয়া হবে এক্সিকিউটিভ কাউন্সিলে, দ্বিতীয় ছিল যে ওয়ার হচ্ছে তার জন্য একটা অ্যাডভাইসারি কাউন্সিল বানানো হবে, আর তৃতীয় ছিল ইন্ডিয়ানসের রাইট দেওয়া হবে নিজেদের কনস্টিটিউশন বানানোর জন্য। India for Indians was the political message of option A D Vacha, option B Swami Vivekananda, option C Dayanand Saraswati, নাকি option D A.O. Hume। তাহলে এটা সঠিক উত্তর হবে দায়ানন্দ সরস্বতী বানিয়েছিলেন তোমার আর্য সমাজ। ওনার দুটো স্টেটমেন্ট খুব ফেমাস ছিল, একটা তো তোমার ইন্ডিয়া ফর ইন্ডিপেন্ডেন্স, আর একটা উনি স্টেটমেন্ট দিয়েছিলেন ব্যাক
টু ভেদাস, মানে যে ভেদিক এজ আছে ওটাতে ফেরত চলো। কারণ তোমরা যদি দেখো যে ভেদা যে আলি ভেদিক এজ, ওখানে তোমরা দেখবে যে মহিলাদের খুব সম্মান করা হতো, জাতিভেদ করা হতো না, কাউকে উপর বা কাউকে নিচু মানা হতো না, ছোঁয়াছুতের কোনো ব্যবস্থা ছিল না। তাই জন্য তোমার দয়ানন্দ সরস্বতী বলেছেন ভেদাসের যে সময়টা আছে ওটাতে আমাদের আবার ফেরত যেতে হবে। এবং এই দুটো ইনস্টিটিউশন চালিয়েছিলেন। প্রথমটা ছিল গও আর নিধি। গও মানে হচ্ছে আমাদের গায়ে মাতা, আর নিধি হচ্ছে মানে ট্রেজার। গটা নিধি এই জন্য চালিয়েছিলেন তিনি, কারণ যে গরু আছে তাদের ইলিগাল ভাবে স্লটার করা হতো, এটাকে থামানোর জন্য। আর উনি চালিয়েছিলেন তোমার শুদ্ধি মুভমেন্ট। শুদ্ধি মুভমেন্টে যে হিন্দুদের জোর জার করে অন্য ধর্মে কনভার্ট করে দেওয়া হতো, এটাকে থামানোর জন্য উনি চালিয়েছিলেন এই শুদ্ধি মুভমেন্ট। দয়ানন্দ সরস্বতী আরেকটা জিনিস চেয়েছিলেন যে তোমার হিন্দি ল্যাঙ্গুয়েজ আছে ওটাকে যেন ইন্ডিয়ান ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ করে দেওয়া হবে। Who was not among the three revolutionaries who were hanged on March 23, 1931? অপশন এ ভগৎ সিং, অপশন বি চন্দ্রশেখর আজাদ, অপশন সি রাজগুরু, নাকি অপশন ডি সুখদেব? তাহলে এটা সঠিক উত্তর হবে আজাদ, চন্দ্রশেখর আজাদ। যদি এনাদের চারজনের কি দেখা হয় তাহলে এনারা মেম্বার ছিলেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন। এটা বানানো হয়েছিল তোমার দিল্লিতে। এনাদের যে ফাঁসি হয়েছিল, এই তিনজনকে ফাঁসি হয়েছিল, এটা হয়েছিল তোমার লাহোর কনস্পিরেসির জন্য। লাহোর কনস্পিরেসি। এই লাহোর কনস্পিরেসি এই ছিল যে একজন ব্রিটিশ অফিসিয়াল ছিলেন সন্ডেস নামে, ওনাকে গুলি মারা হয়েছিল। সন্ডেস তোমার লালা লাজপত রায়ের উপরে অ্যাটাক করেছিল, লাঠিচার্জ করেছিল, পরের দিকে লালা লাজপত রায় মারা গেছেন। এই জন্য তোমার জন সন্ডেসের উপরে ভগৎ সিং, রাজু আর সুখদেব গুলি চালিয়েছিল। এটা ছিল তোমার লাহোর কনস্পিরেসি। এরপর তোমার ভগৎ সিং গিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে যায়, রাজু সুখদেব সবাই গিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে যায়, আর এটাকে খোঁজা খুব মুশকিল হয়ে যায়। কিন্তু পরের দিকে ওরা খুব বেশি টর্চার করে, বেশিরভাগ পাঞ্জাবের দিকে, আর লোকদের বোঝায় যে দেখো তারা তোমাদের নিয়ে চিন্তা করে না, ভগৎ সিং তোমাদের নিয়ে চিন্তা করে না, তাই তোমাদের উপর অত্যাচার হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু ভগৎ সিং তোমার সামনে আসে না। তাই জন্য ভগৎ সিং তোমার বটকেশ্বর জাতের সঙ্গে মিলে গিয়ে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোম ফেলেছিল। তাই এমনি জায়গায় বোম ফেলেছিল যে জায়গাটা কোনো লোক ছিল না। আর বোম ফেলার পর ওরা পালানোর চেষ্টা করেনি, একটা জায়গায় দাঁড়িয়ে ইনকলাব জিন্দাবাদের স্লোগান দুজনে দিতে থেকে গেল। তারপরে পুলিশ এসে পরের দিকে তাদের ধরেছিল। তো এই বোম দিয়ে তারা ফেলেছিল, এটাতে তারা মারা যায়নি, এটার জন্য তাদেরকে যে জেল ভাড়া হয়েছিল তাদেরকে ফাঁসির শাস্তি দেওয়া পসিবল ছিল। তখন এই তাদের অ্যাসোসিয়েশন এইচএসআর, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন থেকে দুজন যে লোক আছে তারা এদের বিরুদ্ধে গবাই দেয়, আর ওদেরকে বলে দেয় যে জন সন্ডেসের যে কিলিং ছিল তাতে সবাই ইনভলভ ছিল। তাই জন্য তোমার ভগৎ সিং, রাজগুরু আর সুখদেবকে ফাঁসির শাস্তি দেওয়া হয়েছে। চন্দ্রশেখর আজাদ নিয়ে যদি কথা বলা হয় তাহলে চন্দ্রশেখর আজাদ তোমার ইনভলভ ছিল কাকোরি ট্রেন রুট। কাকোরি ট্রেন রুটের সময়কাল থেকে চন্দ্রশেখর আজাদকে ভোটে দিয়েছিল ব্রিটিশ। আর এমনি অনেকগুলো রেভলিউশন মুভমেন্ট ছিল যেগুলোতে তোমার চন্দ্রশেখর আজাদ ইনভলভ ছিলেন। এরপর তোমার যখন জন সন্ডেসকে মারা হয় তাহলে চন্দ্রশেখর আজাদ ওখানে প্রেজেন্ট ছিলেন, কিন্তু জন সন্ডেসের উপর গুলি চালানি, কিন্তু ভগৎ সিং আর বাকি রেভলিউশনারিস্টদের ভালোভাবে সেফটিতে পালিয়ে যেতে উনি হেল্প করে দিন। বাকি সেফটিতে পালিয়ে যাওয়ার জন্য উনি হেল্প করেছিলেন। এবার যদি চন্দ্রশেখর আজাদের কথা বলা হয়, চন্দ্রশেখর আজাদ তোমরা বুঝতে পারো যে ব্রিটিশদের জন্য এক নম্বর এনিমি ছিল, আর খুব দরকারি ছিল যে চন্দ্রশেখর আজাদকে যেন ধরে নেওয়া হয়। এই জন্য চন্দ্রশেখর আজাদ একবার নিজের একটা বন্ধুর সঙ্গে আলফ্রেড পার্কে দেখা করতে এসেছিল। আলফ্রেড পার্কে যখন চন্দ্রশেখর আজাদ দেখা করতে এসেছিলেন, তার যে বন্ধু ছিল সে ব্রিটিশদের বলে দিয়েছিল যে চন্দ্রশেখর আজাদ আলফ্রেড পার্কে আসছে। তাই জন্য ব্রিটিশরা নিজের তিনটে পুলিশ ভ্যান পাঠিয়েছিল, যেটাতে ভর্তি পুলিশ অফিসার ছিল। যখন পুলিশ অফিসার আলফ্রেড পার্কে এলো তখন আলফ্রেড পার্কে তারা চারিপাশ দিয়ে ঘিরে দিয়েছিল, আর চন্দ্রশেখর আজাদ বুঝতে পেরেছিল যে এবার তার এখান থেকে বেঁচে পালিয়ে যাওয়া সম্ভব না। কারণ চন্দ্রশেখর আজাদ তাদের উপর ফায়ার করা স্টার্ট করে, এমনি করে 5 জন পুলিশ অফিসারকে সে গুলি মারে। কিন্তু লাস্ট অব্দি এতগুলো পুলিশ অফিসারের বিরুদ্ধে চন্দ্রশেখর আজাদ টিকে থাকতে পারেনি, আর লাস্ট অব্দি চন্দ্রশেখর আজাদ নিজের জামা পকেটে সবসময় একটা গুলি রাখতেন, যে যদি আর কোনো অপশন না বেঁচে থাকে তাহলে তিনি নিজেকে গুলিয়ে মেরে দেবেন। এখানে ওটাই হয়েছিল, চন্দ্রশেখর আজাদ যখন দেখলেন যে আর কোনো অপশন নেই তখন গুলি দিয়ে তিনি নিজেকে মেরে দিয়েছিলেন। আর পরের দিকে আমরা দেখতে পারবো যে আলফ্রেড পার্ক ট্র্যাক আছে, আলফ্রেড পার্কের নাম পরের দিকে চন্দ্রশেখর আজাদ পার্ক দিয়ে দেওয়া হয়েছে চন্দ্রশেখর আজাদের সম্মানের জন্য। যখন চন্দ্রশেখর আজাদ 14 বছরের ছিলেন তখন ব্রিটিশরা চন্দ্রশেখর আজাদকে ধরেছিল, ওনার উপরে অনেক টর্চার করেছিল। তখন তিনি পুলিশ অফিসারকে চ্যালেঞ্জ করেছিলেন যে চন্দ্রশেখর আজাদকে আজীবনে ব্রিটিশরা ধরতে পারবেন না, আর তিনি আজাদ বেঁচে ছিলেন, একদিন আজাদই মারা যাবে। CR formula was formulated in which year? Option A 1941, option B 1942, option C 1944, দেখি option D 1947। তো CR formula যে কথা বলা হচ্ছে এটা বানানো হয়েছিল তোমার 1944 এ। CR formula বানিয়েছিলেন তোমার সি রাজগোপাল চারি তোমার এটা বানিয়েছিলেন। CR formula এটা বানিয়েছিলেন 1944 এ। এটাতে উনি মুসলিম লীগকে অনেক পাওয়ার দিয়ে দিয়েছিলেন, মুসলিম লীগের যত মিনিস্টার আছে তাদেরকে বলেছিলেন তারা যেন ক্যাবিনেট বানায় বা মিনিস্টার সিলেক্ট করে, কিন্তু এটাতে মুসলিম লীগ মানেনি, আর তারা ইন্ডিয়াকে ডিভাইড করে দিয়েছিল। তারা এই পাওয়ার মুসলিম লীগকে এই জন্য দিয়ে দিয়েছিল কারণ যাতে মুসলিম লীগ ইন্ডিয়া থেকে সেপারেট হওয়া, যে তাদের আন্দোলনটা আছে সেটা যেন বন্ধ করে দেয়। CR formula যদি কথা বলা হয় তাহলে CR formula কে সাপোর্ট করেছেন মহাত্মা গান্ধী আর সি রাজগোপাল জি, কিন্তু CR formula যারা আগে ছিলেন যেমন জওয়াহরলাল নেহরু, বল্লভভাই পটেল, তারপরে তোমার ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এমনি অনেক লিডার ছিলেন যারা CR formula বিরুদ্ধে ছিলেন। Arrange chronologically the following viceroys of India according to their tenure. প্রথম হচ্ছে লর্ড রিডিং, দ্বিতীয় হচ্ছে তোমার লর্ড চেমসফোর্ড, তৃতীয় লর্ড লিনথিঙ্গো, আর চতুর্থ হচ্ছে তোমার লর্ড ইরভিন। তো এখানে যদি সময়কালগুলো দেখা হয় প্রথমে দেখবো লর্ড রিডিং এর, তিনি ছিলেন তোমার 1921 থেকে 1925 অবধি। তারপরে লর্ড চেমসফোর্ড ছিলেন তোমার 1916 থেকে 1921 অবধি। তারপরে এসে দেখবো লর্ড লিনথিঙ্গো ছিলেন 1936 থেকে 1944 অবধি। তারপরে লর্ড ইরভিন ছিলেন তোমার 1926 থেকে 1916 যদি দেখা হয় তাহলে 1906 এক নম্বর হবে, তারপরে 16 এর পর এখানে তারপরে এটা হবে 2 নম্বর, এটা 3 নম্বর, আর লর্ড লিনথিঙ্গো হয়ে যাবে 4 নম্বর। তাহলে ক্রোনোলজিক্যাল অর্ডার আমাদের কি দাঁড়ালো? প্রথমে ছিলেন লর্ড চেমসফোর্ড, তারপরে লর্ড রিডিং, তারপরে লর্ড ইরভিন, আর লাস্টে লর্ড লিনথিঙ্গো। Which of the following leader was not present in the very first meeting of the Indian National Congress? Option A Dadabhai Naoroji, option B Kashinath Kimball Telan, option C Firoz Shah Mehta, option D Surendranath Banerjee। তাহলে এটা সঠিক উত্তর হবে option D Surendranath Banerjee। Which of the following statement is not true about the Indian National Congress? Option A, it was formed in 1885, option B, W.C. Banerjee was the first president of Congress, option C, it was formed in 72 delegates from all presidencies to provinces of India seated at Bombay, option D, its founder Allen Octavian Hume was a retired British officer in India। তাহলে এটা সঠিক উত্তর হবে option D,
এটা মানে ভুল দেওয়া হচ্ছে। এর ফাউন্ডার হচ্ছে আলেকজান্ডার অফিজিয়ানো। এটা তো ঠিক আছে, উনি রিটায়ার্ড ব্রিটিশ প্রফেসর ছিলেন না, উনি ইম্পিরিয়াল সিভিল সার্ভিস, এটা মনে রাখবে। এটা কিন্তু ইন্ডিয়ান নয়, এটা হচ্ছে ইম্পিরিয়াল। উনি ইম্পিরিয়াল সিভিল সার্ভিসের একজন রিটায়ার্ড পার্সন ছিলেন, আলেকজান্ডার অফিজিয়ানো। এছাড়া বাকিগুলো ঠিক আছে। 1885 স্টার্ট হয়েছিল, প্রথম প্রেসিডেন্ট হচ্ছেন ডব্লিউ সি ব্যানার্জিতে, এটা হয়েছিল তোমার কংগ্রেসে। Who told the Indian National Congress represent only microscopic minorities? Option A Lord Curzon, option B Lord Dufferin, option C Lord Minto, নাকি option D none of these? তাহলে তোমার সঠিক উত্তর হবে অপশন বি লর্ড ডাফারিন। তোমরা এই ডাফার নাম দিয়ে মনে রাখতে পারো যে আলতো ফালতু কথা বলতো। আর ডাফারিন আরেকটা কারণ আছে যে ও কংগ্রেস যখন এস্টাবলিশ হয়েছিল তখন ওই ছিল, আর ও ডাফার ছিল, তাই জন্য কংগ্রেসে এস্টাবলিশ হতে দিয়েছিল 1885 এ। তো অল ইন্ডিয়া মুসলিম লীগ was founded in 1906 at 1906 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ কোন স্থানে গঠিত হয়েছিল? অপশন এ লখনৌ, অপশন বি ঢাকা, অপশন সি লাহোর, নাকি অপশন ডি আলিগড়? তাহলে গঠিত হয়েছিল তোমার অপশন বি ঢাকাতে, অল ইন্ডিয়া মুসলিম লীগ। Which among the following are the reason for the failure of the Cripps mission? Option 1 no assurance of immediate transfer of power, option 2 হচ্ছে provision of complete independence was missing, option 3 হচ্ছে national unity was under threat, নাকি option 4 Indians were given no rights over the Indian defense system। বা যে Cripps mission এসেছিল, Cripps mission ইন্ডিয়াতে তোমার ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার জন্য এসেছিল। ওই ডমিনিয়ন স্ট্যাটাস বুঝে নাও কি, যত যারা ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়ান যে লেজিসলেশন বা লস বানাতে পারে, যত ইন্ডিয়ান আর্মি আছে বা ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম আছে, এগুলো সব কন্ট্রোলই থাকবে তোমার ব্রিটিশদের কাছে। এটাই হচ্ছে তোমার ডমিনিয়ন স্ট্যাটাস। এই ক্রিপস মিশনের ফেলিয়ারের কারণ কি ছিল? ক্রিপস মিশনের ফেলিয়ারের কারণ এটাই ছিল, কারণ মুসলিম লীগ যারা ছিল ওরা ডমিনিয়ন স্ট্যাটাস মানতে চায়নি, কারণ পুরো ইন্ডিয়াকে একসঙ্গে ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হচ্ছিল, অন্য করে ব্রিটিশরা পাকিস্তানকে ডমিনিয়ন স্ট্যাটাস দিচ্ছিল, এই জন্য মুসলিম লীগ এটা মানেনি, আর তোমার ক্রিপস মিশন ফেলিয়ার হয়ে গেছিল। তো অপশনগুলো এখানে দেখে নেবো। তো অ্যাসিওরেন্স অফ ইমিডিয়েট ট্রান্সফার অফ পাওয়ার, এটা তো ভুল। অন্য পাওয়ারে ট্রান্সফারই করা হচ্ছিল। প্রভিশন অফ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, ডমিনিয়ন স্ট্যাটাস দিচ্ছিল, কখনো কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের কথা নেই। ন্যাশনাল ইউনিটি ওয়াজ আন্ডার থ্রেট, এটা ঠিক উত্তর। ন্যাশনাল ইউনিটি তোমরা দেখেছো মুসলিম লীগ আলাদা করতে চাইছিল, ন্যাশনাল ইউনিটি ওয়াজ আন্ডার থ্রেট, ইন্ডিয়ান্স আর গিভেন নো রাইট ওভার দ্য ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম। তো ডমিনিয়ন স্ট্যাটাস তোমাদের বুঝিয়েছি, কোনো ডিফেন্স সিস্টেম কোনো কন্ট্রোল ইন্ডিয়ার কাছে থাকতো না যদি আমরা ডমিনিয়ন স্ট্যাটাস পেতাম ইংল্যান্ড থেকে বা ব্রিটিশদের থেকে। Who is considered as the main instigator of the direct action day? A Mahatma Gandhi, B Muhammad Ali Jinnah, C Hussein Shahid Suhrawardi, নাকি অপশন ডি none of the above? ডাইরেক্ট অ্যাকশন ডে প্রধান ষড়যন্ত্রকারী হিসাবে বিবেচনা করা হয় কে? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন সি হুসেন শহীদ সোহরাওয়ার্দী, কি অপশন ডি নান অফ দ্য অ্যাবভ? তাহলে এটা সঠিক উত্তর হবে তোমার কনসিডার, এটা হবে মোহাম্মদ আলী জিন্নাহ। যদি ডাইরেক্ট অ্যাকশন ডে কথা বলা হয়, তাহলে আস্তে আস্তে মুসলিম লীগ বুঝতে পারছিল যে পাকিস্তান কনস্ট্রাক্ট করা তাদের জন্য খুবই মুশকিল হয়ে যাবে। তখন তোমার মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমানদের ভড়কানোর জন্য বলেছিল যে তারা যদি হিন্দু রাষ্ট্রে থাকে তাহলে তাদের ধর্ম শেষ হয়ে যাবে, আর আস্তে আস্তে যত মুসলিম আছে সেই সব মুসলিমকে ইন্ডিয়া থেকে শেষ করে দেওয়া হবে। তাই জন্য মুসলমানদের নিজেতেই কিছু কাজ করতে হবে যাতে তারা নিজের একটা অন্য রাজ্য যেটা পাকিস্তান ওইটার জন্য বানাতে পারে। এই ডাইরেক্ট অ্যাকশন ডে ডেট ডিসাইড করা হয়েছিল, এই ডাইরেক্ট অ্যাকশন ডে যে ছিল এটা ডেট ডিসাইড করা হয়েছিল তোমার 16 আগস্ট 1946। 16 আগস্ট 1946 এই ডাইরেক্ট অ্যাকশন ডে তোমরা সোশ্যালি বুঝতে পারছো যে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমানদের মার কাটার জন্য ভর কাটছিল। ডাইরেক্ট অ্যাকশন ডেতে এটা বলা হয়েছিল, মোহাম্মদ আলী জিন্নাহ এটা বলা হয়েছিল, একটা আমি ভারতকে পুরোভাবে নষ্ট করে দেবো বা ভারতের টুকরো টুকরো ভাগ করে দেবো। তো ডাইরেক্ট অ্যাকশন ডে যে কল দিয়েছিল ওটা ছিল মোহাম্মদ আলী জিন্নাহ। Who among the following was the founder of Brahmo Sabha? Option A Devendranath Tagore, option B Raja Ram Mohan Roy, option C Keshav Chandra Sen, option D Shivnath Shastri। নিচের মধ্যে কে ছিলেন ব্রাহ্ম সভার প্রতিষ্ঠাতা? অপশন এ দেবেন্দ্রনাথ টেগোর, অপশন বি রাজা রামমোহন রয়, অপশন সি কেশব চন্দ্র সেন, নাকি অপশন ডি শিবনাথ শাস্ত্রী? তাহলে এটা সঠিক উত্তর তো জানি তোমরা, রাজা রামমোহন রয়। রাজা রামমোহন রয় ছিলেন ফাউন্ডার অফ দ্য ব্রাহ্ম সভা। উনি মারা যাওয়ার পর হয়েছেন ব্রাহ্ম সভার হেড দ্বারকানাথ টেগর। দ্বারকানাথ টেগরে চলে যাওয়ার পর ওনার ছেলে দেবেন্দ্রনাথ টেগর হেড হয়ে যায়। যখন দেবেন্দ্রনাথ টেগর হেড হন তখন উনি জানতে পারেন কেশব চন্দ্র সেন। কেশব চন্দ্র সেনের সঙ্গে কথাবার্তা বলার পর উনি ওনাকে আচার্য বলতেন, কেশব চন্দ্র সেনকে উনি আচার্য বলতেন। কিন্তু পরের দিকে আমরা দেখতে পারবো যে কেশব চন্দ্র সেন আর দেবেন্দ্রনাথ টেগরের মধ্যে অনেক ডিফারেন্স ক্রিয়েট হয়। যদিও বা তোমার যে ব্রাহ্ম সভা ছিল এটা কোনোভাবে হিন্দু নিয়ম যেমন বাচ্চাদের বিবাহ করানো বা সতী প্রথা এগুলো কোনোটাই মানতো না, কিন্তু ব্রাহ্ম সমাজের যে মূল নিয়মগুলো ছিল ওগুলো হিন্দু ধর্মে মানা হতো। কেশব চন্দ্র সেন চাইতেন যে অন্য ধর্ম যেন ব্রাহ্ম সভাতে মানা হয়, নীল উনি চাইতেন যে খ্রিস্টান যে ট্রেডিশন আছে ব্রিটিশ ট্রেডিশন আর কালচার আছে ওটাকে যেন তারা নিজেদের মধ্যে একসেপ্ট করে। কিন্তু এটা জীবনে দেবেন্দ্রনাথ টেগর মানেনি, এই জন্য ব্রাহ্ম সমাজ বিভাগ হয়ে গেছিল। যেটা দেবেন্দ্রনাথ টেগর হয়েছিল ওটা হয়ে গেছিল আদি ব্রাহ্ম সমাজ, যেটা কেশব চন্দ্র সেন হয়ে এটা হয়েছিলেন ওইটা হয়েছিল তোমার ভারতবর্ষের ব্রাহ্ম সমাজ। তারপরে কোয়েশ্চেন, which among the following famine is considered as a man-made famine? Option A famine of North India in 1876, option B Bengal famine of 1943, option C Madras famine of 1866, নাকি none of the above? নিচের দুর্ভিক্ষের মধ্যে কোনটা মনুষ্য সৃষ্টি দুর্ভিক্ষ হিসাবে বিবেচনা করা হয়? অপশন এ ফেমাইন অফ নর্থ ইন্ডিয়া, অপশন বি বেঙ্গল ফেমাইন অফ 1943, অপশন সি মাদ্রাস ফেমাইন অফ 1866, কি অপশন ডি নান অফ দ্য অ্যাবভ? আশা করি তোমরা সবাই শশী থারুরের অক্সফোর্ডের স্পিচটা দিয়েছিলেন, এটা তোমরা সবাই দেখেছো। এটাতে উনি এটা হাইলাইট করেছিলেন বেঙ্গল ফেমিন অফ 1943। চার্চিল যে তখনকার প্রাইম মিনিস্টার ছিল, পিএম ছিল অফ দ্য ব্রিটিশ, উনি ইচ্ছাকৃত যত খাবার আছে ওগুলো নিজেদের স্টক সেভ করে দিতেন যাতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যত সোলজার আছে তাদের জন্য খাবারটা বেঁচে যায়। স্টক মানে এই নয় এখনই দরকার, স্টক মানে ওই বছর বছর পর যেটা দরকার হবে ওই খাবারটাও তিনি বাঁচিয়ে রাখতেন। আর এই জন্য তিনি ইচ্ছাকৃত বানিয়ে বেঙ্গল ফেমাইন করে দিয়েছিলেন। বেঙ্গল ফেমাইন 1943 চার্চিল নিজে থেকে ক্রিয়েট করেছিল, যেখানে 2 থেকে 3 মিলিয়ন বেঙ্গলি মারা গেছে। তো যদি হিটলারকে দেখা হয়, হিটলার থেকেও যদি বড় কোনো শয়তান পৃথিবীতে জন্ম দিয়ে থাকে, তাই পৃথিবীর সবচেয়ে বড় শয়তান যে জন্ম আছে চার্চিল। আর কোথাও যদি আপনারা চার্চিলের সম্বন্ধে কিছু ভালো দেখতে পারেন, আপনারা ভালোভাবে বুঝে যাবেন যে কোন পার্সপেক্টিভে বলছে বা ও কাকে সাপোর্ট করে। Which of the following joined Mir Qasim and Sujatullah declaring war upon the English East India Company and was later defeated by the British at the Battle of Buxar? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য নিচে কোনটি মীর কাসিম এবং সুজাউদ্দৌলা জোর দিয়েছিলেন এবং পরিবর্তনকালে বাক্সারের যুদ্ধে ব্রিটিশদের কাছে পরাজিত হয়েছিলেন? এ ফারুক সিয়ার, বি জালান্দার শাহ, সি মোহাম্মদ শামি, আর ডি শাহ আলম টু? তাহলে এটা সঠিক উত্তর হবে তোমার এখানে শাহ আলম টু। শাহ আলম টু মীর কাসিম আর সুজাউদ্দৌলা গেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতেন। তখন ব্রিটিশদের যে জেনারেল ছিলেন তার নাম ছিল হেক্টর মুনরো। ব্রিটিশদের যে জেনারেল ছিলেন ওনার নাম ছিল হেক্টর মুনরো। আর
ইন্ডিয়ানস আর ব্রিটিশরা এই যে ব্যাটেল করেছিলেন এটাকে বলা হয় তোমার ব্যাটেল অফ বাক্সার। আর এটাতে ব্রিটিশরা যখন জয় করেছিল তখন ওরা প্রায় ইন্ডিয়াতে ভালোভাবে এস্টাবলিশ করে নিয়েছিল নিজেকে। তারপরে কোশ্চেনটা দেখো, ইন which year সিরাজউদ্দৌলা ক্যাপচার্ড ফোর্ট উইলিয়াম? অপশন এ 1755, অপশন বি 1756, অপশন সি 1757 নাকি অপশন ডি নান অফ দিস। সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়ামসকে দখল করেছিলেন। অপশন এ 1755, অপশন বি 1756, অপশন সি 1757 নাকি অপশন ডি নান অফ দিস। তাহলে তোমার সঠিক উত্তর হবে অপশন বি 1756। তো যদি ব্রিটিশদের কথা বলা হয়, ব্রিটিশরা যখন ইন্ডিয়াতে এসেছিল, ব্রিটিশরা শুধুমাত্র অ্যাজ এ ট্রেডার্স ইন্ডিয়াতে এসেছিল, কিন্তু তারা কলকাতাতে, যেটা আগে তারা ক্যালকাটা বলতো, ওখানে ফোর্ট উইলিয়াম বানানো স্টার্ট করেছিল। তো সিরাজউদ্দৌলা এটা একদমই পছন্দ হয়নি আর তিনি ব্রিটিশদের অর্ডার দিয়েছিলেন যে ফোর্ট উইলিয়াম বানানো যেন তারা স্টপ করে, কিন্তু ব্রিটিশরা ফোর্ট উইলিয়াম বানানো স্টপ করেনি। আর যখন এটা তারা স্টপ করেনি তখন সিরাজউদ্দৌলা ব্রিটিশদের উপর অ্যাটাক করেছিলেন আর ফোর্ট উইলিয়ামের মধ্যে ব্রিটিশদের একটি বাজেভাবে হারিয়ে দিয়েছিল। और क्वेश्चन देखो, फॉर हाउ मेनी टाइम्स मीर जाफर इमर्ज एज द नवाब ऑफ बेंगल? ऑप्शन ए वंस, ऑप्शन बी ट्वाइस, ऑप्शन सी थ्राइस या ऑप्शन डी नन ऑफ दिस। मीर जाफर কতবার বাংলা নবাব হয়ে অভিভূত হন? অপশন এ ওয়ান্স, অপশন বি টুয়াইস, অপশন সি থ্রাইস নাকি অপশন ডি নন অফ দিস। তাহলে তোমরা দেখেছো প্রথমবার কেমন করে সিরাজউদ্দৌলা তোমার ব্রিটিশদের হারিয়ে দিয়েছিল। এতে ব্রিটিশরা বুঝতে পেরেছিল যদি ডাইরেক্ট তারা সিরাজউদ্দৌলার সঙ্গে ফাইট করে তাহলে কখনোই সিরাজউদ্দৌলাকে হারানো সম্ভব হবে না। তাই জন্য ব্রিটিশরা কি করেছিল, তাদের সিরাজউদ্দৌলা যত জেনারেল ছিল বা তাদের সাপোর্টার ছিল তাদেরকে ব্রিটিশ নিজের সাপোর্টে আনতে স্টার্ট করেছিল। আর এর জন্যই হয়েছিল তোমার 1757 ব্যাটেল অফ প্লাসি। ব্যাটেল অফ প্লাসি যে হয়েছিল ওটাতে তোমার সিরাজউদ্দৌলা আগেন্সে গেছিল ব্রিটিশদের সঙ্গে। আর ব্রিটিশদের যে কমান্ডার ছিল ওনার নাম ছিল লর্ড ক্লাইভ। তো লড়াই খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল যে সিরাজউদ্দৌলা জিতে যাবে। তো যুদ্ধের ঠিক আগে সিরাজউদ্দৌলার যে জেনারেল আছে আর্মি, উনি ছিলেন মীর জাফর। মীর জাফর মনে করলেন যে উনি ব্রিটিশদের উপর অ্যাটাক করবেন না, আর এই জন্য ব্রিটিশরা খুব সহজে তোমার সিরাজউদ্দৌলাকে এখানে তোমার ব্যাটেলে হারাতে পেরেছিল। এরপর হারানোর পর মীর জাফরকে রাজা বানিয়ে দেওয়া হয়েছিল। আর মীর জাফরকে রাজা বানিয়ে দেওয়া হয়েছিল। আর মীর জাফর শুধুমাত্র একটা নামাজের রাজা ছিল, যত কন্ট্রোল ছিল সব ব্রিটিশদের কাছে ছিল। এটা মীর জাফরের যে জামাই ছিল মীর কাসিম, ও এই জিনিসটা বুঝতে পারে। কারণ মীর কাসিম ব্রিটিশদের বলে যে সে ব্রিটিশদের আরো বেশি সেবা করবে, ব্রিটিশদের আরো বেশি লাভ করে দেবে যদি মীর জাফরকে সরিয়ে মীর কাসিমকে রাজা বানানো হয়। এই জন্য তারা মীর জাফরকে সরিয়ে মীর কাসিমকে রাজা বানিয়ে দিয়েছিল। মীর কাসিমকে যখন তারা রাজা বানিয়েছিল তখন সে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যারা যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে এক এক করে মারতে লাগলো। কারণ যে এক রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সে দ্বিতীয় রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পিছু হবে না। এই জন্য সে এক এক করে মারতে লেগেছিল। আর বেঙ্গলের যে ব্রিটিশদের কন্ট্রোল ছিল ওটাকে কম করতে লেগেছিল। এটা তোমার ব্রিটিশরা বুঝতে লেগেছিল। তাই জন্য তোমার মীর কাসিমকে সরিয়ে দিয়ে আবার তোমার মীর জাফরকে রাজা বানিয়ে দেওয়া হয়েছিল। এখানে মীর জাফর প্রথমবার রাজা হলে, এখানে দ্বিতীয়বার রাজা হলে। এখানে তোমার অপশন হয়ে যাবে টুয়াইস। তারপরে কোশ্চেনটা দেখে নেবো, which one of the following battles happened at the earliest? নিচে কোন যুদ্ধ প্রথম দিকে ঘটেছিল? অপশন এ ব্যাটেল অফ ফন্ডিবাস, অপশন বি থার্ড ব্যাটেল অফ অ্যাংলো মারাঠা ওয়ার, অপশন সি তোমার ব্যাটেল অফ বাক্সার নাকি অপশন ডি তোমার ব্যাটেল অফ প্লাসি। তাহলে এটা সঠিক উত্তর হবে তোমার ব্যাটেল অফ প্লাসি। তারপরে কোশ্চেনটা দেখে নেবো, when did the battle of Vandivash happen? ব্যাটেল অফ ফ্যান্ডিবাস তোমাদের আগেই বলেছিলাম, ব্যাটেল অফ ফ্যান্ডিবাস তোমার ব্রিটিশ ভার্সেস ফ্রেঞ্চের লড়াইতে হয়েছিল। আর এটা জিজ্ঞেস করেছে যে when did the battle of Vandivash happen? প্রথম অপশন দেওয়া হচ্ছে তোমার 1757, তারপরে অপশন দেওয়া হচ্ছে 1760, তারপরে অপশন 1761 আর লাস্ট অপশন তোমার 1764। তো ব্যাটেল অফ ফ্যান্ডিবাস যদি বলা হয় তাহলে এটা 22 জানুয়ারি 1760 হয়েছিল। তারপরে কোশ্চেন, হু সেভ অ্যাজ দ্য ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল আন্ডার দ্য কোম্পানি রুল? কোম্পানি শাসনে কে বাংলার প্রথম রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন? অপশন এ ব্যারন হেস্টিংস, অপশন বি রবার্ট ক্লাইভ, অপশন সি ফ্রান্সিস ড্রেক নাকি অপশন ডি নান অফ দিস। আমি জান বললাম যে যুদ্ধ যখন হয়েছিল ব্যাটেল অফ প্লাসিতে, ব্যাটেল অফ প্লাসি ব্রিটিশরা জিতেছিল আর ব্রিটিশদের হেড ছিলেন তোমার লর্ড ক্লাইভ। তো এখানে গভর্নর যাকে করা হয়েছিল বেঙ্গলের প্রথম গভর্নর উনি ছিলেন তোমার রবার্ট ক্লাইভ। The Durand Line Agreement between India and Afghanistan was approved in which year? 1889, 1891, 1893, 1895. ভারত ও আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন চুক্তি কোন সালে অনুমোদিত হয়েছিল? তোমার অপশন হচ্ছে 1889, 1889, 1891, 1883 আর 1895। তো এখানে যদি ডুরান্ড লাইনের কথা বলা হয় তাহলে ডুরান্ড লাইন তোমার সাইন ডুরান্ড লাইনের যখন কথা বলা হয়, ডুরান্ড লাইন তোমরা জানো যে আফগানিস্তান আর তোমার ইন্ডিয়ার মধ্যে বর্ডার ক্রিয়েট করে। আর ডুরান্ড লাইন সাইন করা হয়েছিল বিটুইন ডুরান্ড ব্রিটিশদের দিকে আর আফগানিস্তানের যে রাজা ছিল তাদের দুজনের মধ্যে সাইন করা হয়েছিল। আর এটা সাইন করা হয়েছিল 1893 12 নভেম্বর 1893। তারপরে কোশ্চেনটা দেখে নেবো, which one of the following has not been matched correctly? নিচের কোনটি সঠিকভাবে মেলে না? অপশন এ পার্মানেন্ট সেটেলমেন্ট লর্ড কর্নওয়ালিস, অপশন বি সাবসিডিয়ারি সিস্টেম অফ অ্যালায়েন্স লর্ড মিলেসলি, অপশন সি তোমার ডক্ট্রিন অফ ল্যাপস লর্ড ডেলহাউসি নাকি অপশন ডি তোমার ফার্স্ট পার্টিশন অফ বেঙ্গল লর্ড ইরি। তাহলে এটা সঠিক উত্তর যদি দেখো তাহলে এটা সঠিক উত্তর হবে ফার্স্ট পার্টিশন অফ বেঙ্গল ইরবিন ছিল না, ফার্স্ট পার্টিশন অফ বেঙ্গল করেছিল তোমার কার্জন। যদি পার্মানেন্ট সেটেলমেন্টের কথা বলা হয় এটা একটা ট্যাক্সের সিস্টেম, এগ্রিকালচারাল ট্যাক্স। যদি এগ্রিকালচার ট্যাক্সের কথা বলা হয় তাহলে মেনলি তোমার তিনটে সিস্টেম ছিল। প্রথম ছিল তোমার পার্মানেন্ট সিস্টেম, পার্মানেন্ট সেটেলমেন্ট, যেটাকে তোমার জমিদারি সিস্টেম বলা হতো। তারপরে ছিল তোমার রিয়তওয়ারি সিস্টেম, আর 3 নম্বর ছিল তোমার মাহলবাড়ি সিস্টেম। জমিদারি সিস্টেমে যদি কথা বলা হয় এখানে যত ফার্মার্স থেকে ট্যাক্স আছে এটা জমিদাররা কালেক্ট করতো আর ট্যাক্সের একটা ভাগ নিজের কাছে রেখে দিয়ে বাকি ভাগটা তোমার ব্রিটিশদের দিয়ে দিত। রিয়তওয়ারির যদি কথা বলা হয় তো ফার্মার্সদেরকে রিয়ত বলা হতো। এই ইন্ডিভিজুয়াল যে ফার্মার আছে সে নিজে থেকে গিয়ে এই ট্যাক্সটা ব্রিটিশদের দিত, এটাই ছিল তোমার রিয়তওয়ারি। মাহলবাড়ি যদি কথা বলা হয় পুরো একটা গ্রামকে মাহল বলা হতো আর যে মাহলের হেড ছিল মানে গ্রামের যে হেড ছিল তাকে ট্যাক্সটা কালেক্ট করতে হতো আর ব্রিটিশদের দিতে হতো। তারপরে আসলে তোমার সাবসিডিয়ারি সিস্টেম অফ অ্যালায়েন্স। সাবসিডিয়ারি সিস্টেম অফ অ্যালায়েন্সে তোমার তিনটে নিয়ম ছিল। তোমার যে প্রথম নিয়মটা ছিল সাবসিডিয়ারি সিস্টেম অফ অ্যালায়েন্সে, এটা ছিল যে যারা ব্রিটিশ সোলজার্স আছে তাদেরকে যেন ইন্ডিয়ান রাজারা নিজেদের স্টেটে ঢোকা পারমিশন দেয়। দ্বিতীয় ছিল যত ব্রিটিশ সোলজার্সের খরচা আছে ওটা যেন ইন্ডিয়ান রাজারাই খরচাটা বহন করে, যা স্যালারি আছে বা যা খরচ হবে এটা যেন ইন্ডিয়ান সাইড দেখে। আর তৃতীয় ছিল ইন্ডিয়ান কিংডম যেটা সাবসিডিয়ারি অ্যালায়েন্সে আন্ডারে চলে যাবে, ওরা বাইরের কোনো রাজ্যের সঙ্গে কথা বলতে পারবে না যখন তারা ব্রিটিশের পারমিশন না নিয়ে নেয়। এটা যদি দেখা হয় এটা স্টার্ট করেছিল তোমার ফ্রেঞ্চ গভর্নর ডুপ্লেক্স, কিন্তু এটাকে সবচেয়ে বেশি ইউজ করেছিলেন ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি। তারপরে আসলে ডক্ট্রিন অফ ল্যাপস। ডক্ট্রিন অফ ল্যাপস চালিয়েছিলেন তোমার লর্ড ডেলহাউসি।
কেন তোমার ডক্টরিন অফ ল্যাবস বুঝিয়ে দিই। ডক্টরিন অফ ল্যাবস এটা হতো যে কোনো রাজা যদি তার ছেলে জন্ম না দিয়ে মানে কোনো ছেলে জন্ম না দিয়ে মারা যেতেন, তাহলে সেই যে রাজত্বটা ছিল সেটা চলে যেত তোমাদের ব্রিটিশের কাছে। যদি সেই রাজা কোনো ছেলেকে অ্যাডপ্ট করতেন বা নিজের মেয়েকে রানী বানাতে চাইতেন, সেটা কখনোই সম্ভব হতো না। এই নিয়মটার অনুসারে সেই তোমার যে কিংডমটা ছিল ওটা চলে যেত ব্রিটিশদের কাছে। Who said the Congress is tottering to its fall, and one of my great ambitions while in India is to assist in its peaceful demise? Option A, Lord Curzon. Option B, Lord Dufferin. Option C, Lord Minto. নাকি option D, none of these? এটা সঠিক উত্তর হবে তোমার লর্ড কার্জন। 1905 এ উনি বেঙ্গলে ডিভিশন করেছিলেন, আর 1906 এ সুরাতের সেশনে তোমার যে কংগ্রেস দুটো ভাগে আলাদা হয়ে গেছিল। একটা ছিল মডারেট, আরেকটা ছিল রেভলিউশনারিস্ট। মডারেটরা শান্তিভাবে ব্রিটিশের সঙ্গে কথা বলে যে অধিকার চাইতো, রেভলিউশনারিস্টরা মনে করতেন যে রেভলিউশন একমাত্র তরিকা যেটা থেকে আমরা স্বাধীনতা অর্জন করতে পারি। তো সুরাত সেশনে ওরা ডিভাইড হয়ে গেছিল। লর্ড কার্জন এই জন্যই বলেছিলেন যে কংগ্রেস আস্তে আস্তে শেষ হচ্ছে, আর এটা শেষ হওয়ার যেন আমি ইন্ডিয়াতে থাকাকালীন দেখতে পারি। Who said the National Congress is a begging institute? কে বলেছিলেন যে ভারতীয় জাতীয় কংগ্রেস একটি ভিখারির প্রতিষ্ঠান? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি বিপিন চন্দ্র পাল, অপশন সি বাল গঙ্গাধর তিলক, আর অপশন ডি হচ্ছে অরবিন্দ ঘোষ। তাহলে এটা সঠিক উত্তর হবে শ্রী অরবিন্দ ঘোষ। শ্রী অরবিন্দ ঘোষ আমার রেভলিউশনারি অর্গানাইজেশন ছিলেন, কংগ্রেসেরই একটা ভাগ ছিলেন। কিন্তু তিনি কংগ্রেস যে এটা পিস প্রোটেস্ট করে বা শান্তি আন্দোলন করে এটা কখনোই তিনি পছন্দ করতেন না। আর ব্রিটিশদের থেকে যে এটা ভিক্ষা চায় কংগ্রেস যে এটা দিয়ে দাও ওটা দিয়ে দাও, এই ভিক্ষা চাওয়ার অভ্যাস টাকার জন্য উনি বলেছিলেন কংগ্রেস ইজ এ বেগিং ইনস্টিটিউট। একটা খুব ফেমাস উনি জার্নাল লিখেছিলেন যেটার নাম ছিল নিউ ল্যাম্পস ফর ওল্ড। এটাতে উনি বলেছিলেন যে যে কংগ্রেসের পুরনো চিন্তা ভাবনা আছে ওটাকে সরিয়ে দিয়ে আমাদের নতুন চিন্তা ভাবনা আনতে হবে। Each of the following leader was not moderate. নিচের কোন নেতা মধ্যপন্থী ছিলেন না? এই দাদাভাই নওরোজি, আনন্দ চন্দ্র, বিপিন চন্দ্র পাল নাকি মদন মোহন মালভী? বিপিন চন্দ্র পাল তো এই ট্রায়োর ছিলেন। পাল পাল আল্লাহ, এটা খুব ইজিলি তুমি আনসার দিতে পারবে। এটার অপশন সি হবে বিপিন চন্দ্র পাল। Which of the following is not true about Bal Gangadhar Tilak? বাল গঙ্গাধর তিলক সম্পর্কে যে কোনটি সত্য নয়? He wrote Gita Rahasya. Option B, he started Ganpati Festival 1893. Option C, he launched a newspaper Kesari in English. Option D হচ্ছে he started Home Rule League in 1960. তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন সি। He wrote in Gita Rahasya, একদম ঠিক হবে। He started Ganpati Festival, আর ওনার সঙ্গে উনি স্টার্ট করেছিলেন তোমার শিবাজি ফেস্টিভ্যাল। He launched a newspaper Kesari in English. এটা একদম ঠিক কথা, নিউজপেপার কেসরি বার করেছিলেন, কিন্তু এটা ইংলিশে ছিল না, এটা তোমার মারাঠি ল্যাঙ্গুয়েজে ছিল। আর একটা নিউজপেপার উনি বার করেছিলেন যেটার নাম ছিল মারাঠা, ওইটা তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজে ছিল। আর লাস্টেটা তো সঠিক আছে, উনি স্টার্ট করেছিলেন তোমার হোম রুল লিগ মুভমেন্ট। Who started the English weekly নিউ ইন্ডিয়া? ইংরেজ সম্পাদিক সাপ্তাহিক নিউ ইন্ডিয়া কে শুরু করেছিলেন? অপশন এ লালা লাজপত রায়, অপশন বি বিপিন চন্দ্র পাল, অপশন সি দাদাভাই নওরোজি, কি অপশন ডি মদন মোহন মালভী? তাহলে এটা সঠিক উত্তর হবে বিপিন চন্দ্র পাল বার করেছিলেন নিউ ইন্ডিয়া। তোমরা বুঝতে পারছো যে বিপিন চন্দ্র পাল আর ওই মডারেট চাইতেন না, শান্তি হিসাবে চাইতেন না, আর উনি ভাবতেন যে ইন্ডিয়ার একটা নতুন জ্বালার দিন আসছে, একটা নতুন রাস্তায় ইন্ডিয়া চলার সময় হয়ে গেছে, তাই জন্য উনি নিউজপেপার উইকলি নিউজপেপার বার করতে নিউ ইন্ডিয়া। এবার যদি অ্যানি বেসেন্টের কথা বলা, অ্যানি বেসেন্ট নিউজপেপার যেটা বার করতেন ওটার নাম ছিল নিউ ইন্ডিয়া, কিন্তু ওটা তোমার ডেইলি বেসিসে বেরোতো। বিপিন চন্দ্র পাল যেটা বার করেছেন নিউ ইন্ডিয়া, এটা তোমার উইকলি বেরোতো। When was the Congress split? কংগ্রেস বিচ্ছেদ কখন হয়েছিল? অপশন এ at Surat session in 1906, অপশন বি at Banaras session in 1905, অপশন সি at Madras in 1908, কি অপশন ডি at Lahore in 1909? তো এটা সঠিক উত্তর হবে অপশন এ at Surat session in 1906। যদি সুরাত সেশন দেখা হয় এর ঠিক আগে তোমার 1905 বেঙ্গলে ব্রিটিশ হয়েছিল, রেভলিউশন লিডার্স যারা ছিলেন তারা পুরো বিরক্ত হয়ে গেছিলেন মডারেট লিডার্সের সঙ্গে। আর মডারেট লিডার্সদের এটা বুঝতে বলেছিলেন যে এটা আপনারা ভালো করে বুঝতে হবে যে ব্রিটিশরা খালি ওই কথাগুলি আপনাদের মানে যেগুলো তাদের জন্য সুবিধা হয়। এই জন্য তোমার মডারেট রেভলিউশন লিডার্সদের মধ্যে অনেক ডিবেট হয়েছিল। এখানে তোমার যারা মডারেট লিডার ছিল তারা চাইছিল যে বিহারী ঘোষকে যেন লিডার বানিয়ে দেওয়া। এটা ভালো করে তোমার ডিফারেন্সটা বুঝে নাও যে রাসবিহারী ঘোষ কিন্তু একদমই অন্য। রাসবিহারী ঘোষ তোমার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ বানিয়েছিল, তারপরে তোমার অনেক রেভলিউশনে উনি অ্যাক্টিভ পার্টিসিপেশন করেছে, আর পরে থেকে তো উনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বানিয়েছে, পার্টিতে ইনভলভ হয়েছে। কিন্তু মডারেট লিডার ছিলেন তোমার রাসবিহারী ঘোষ। এদিকে যারা রেভলিউশনারি লিডার ছিল তারা চাইছিল যে লালা লাজপত রায়কে যেন লিডার বানানো। এর মধ্যে দুজন মেন যে লিডার ছিলেন তারা ছিলেন বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, আর একজন ছিলেন তোমার শ্রী অরবিন্দ ঘোষ, যারা খুব চেয়েছিলেন যে লালা লাজপত রায়কে যেন জেতানো হয়। পরে জোর করে রাসবিহারী ঘোষকে তোমার এখানে প্রেসিডেন্ট বানানো হয়েছিল। আর এই জন্য তোমার সুরাতে কংগ্রেসের যে দুটো ভাগ হয়ে গেছিল, একটা হয়ে গেছিল তোমার মডারেট লিডার্স, আরেকটা হয়ে গেছিল তোমার রেভলিউশন লিডার্স। তারপরে সেটা দেখো when was the non-cooperation movement got momentum under the leadership of Mahatma Gandhi and the Indian National Congress? মহাত্মা গান্ধী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে অসহযোগ আন্দোলন কখন গতি পায়? অপশন এ 1922 অপশন বি 1922 to 1924, অপশন সি 1987 to 1989, কি অপশন ডি 1990 to 1992? তাহলে তোমার সঠিক উত্তর হবে এখানে অপশন এ 1920 থেকে 1922। নন কর্পোরেশন মুভমেন্টের কথা যদি বলা হয় যেদিন স্টার্ট হয়েছিল এটা ছিল তোমার 1 আগস্ট 1920, আর এই দিন তোমার বাল গঙ্গাধর তিলক মারা গেছে। 1922 তে এই নন কর্পোরেশন মুভমেন্ট মহাত্মা গান্ধী থামিয়েছিলেন বিকজ অফ দ্য চড়িছড়া ইনসিডেন্ট। চড়িছড়া তোমার একটা উত্তর প্রদেশের ছোট গ্রাম আছে, ওখানে যখন প্রোটেস্ট চলছিল তখন কত পুলিশ অফিসার মিলে গিয়ে অ্যাটাক করে যত ইন্ডিয়ান ছিল তাদের উপরে, ইন্ডিয়ান ছিল তাদের উপরে। এই জন্য তোমার ইন্ডিয়ানসরা রেগে যায়, আর তোমার পুলিশ অফিসার যতগুলো ছিল তাদেরকে পুলিশ অফিসে বন্ধ করে দিয়ে ওখানে আগুন লাগায়। এই জন্য প্রায় 20-25 জন পুলিশ অফিসার মারা যায়। এই জন্য তোমার মহাত্মা গান্ধী চড়িছড়া ইনসিডেন্ট ক্যান্সেল করে দিয়েছিল। আর এটার পরে সবার কাছে ক্লিয়ার, এটার বিরুদ্ধে সবচেয়ে প্রথমে বলেছিলেন নেতাজি। এটার পরে পুরো ইন্ডিয়াতে ক্লিয়ার হয়ে গেছিল তো নেতাজি আর গান্ধীর যে ভিউ পয়েন্ট আছে, যে রাস্তা আছে স্বাধীনতা পাওয়ার, এটা পুরোভাবেই অন্য। In which year Rowlatt Act was passed? Rowlatt Act কোন বছরে পাস করা হয়েছিল? অপশন এ 1918, অপশন বি 1919, অপশন সি 1921, কি অপশন ডি 1925? তাহলে এটা সঠিক উত্তর হবে 1919, মার্চ 1919। রাওলাত অ্যাক্ট যে পাস করা হয়েছিল, রাওলাত অ্যাক্টে এটা বলা হয়েছিল যে কোনো ইন্ডিয়ানকে যখন খুশি ব্রিটিশরা ধরতে পারে জেলের একেবারে, আর এটাও দরকার হবে না তাকে কোর্টে নিয়ে যাওয়া। আর ব্রিটিশদের উপরে তারা যখন খুশি সার্চ করতে পারে ঘরে, আর তাদের কোনো সার্চ ওয়ারেন্টও দরকার হবে। এই জন্য রাওলাত অ্যাক্ট ব্ল্যাক অ্যাক্ট বলা হয়েছিল। আর তোমার রাওলাত অ্যাক্ট পাস হয়েছিল তোমার মার্চ 1919। Which year Indian National Congress was formed? কোন সালে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়েছিল? অপশন এ 1885, অপশন বি 1905, অপশন সি 1911, কি অপশন ডি 1930? এটা সঠিক উত্তর হচ্ছে অপশন এ 1885।
হু ইন্ট্রোডিউস দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট সিস্টেম ইন বেঙ্গল, বাংলা স্থায়ী বন্দোবস্তকে পরিবর্তন করেন। অপশন এ লর্ড হেস্টিং, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি লর্ড এমরেস, অপশন ডি লর্ড ক্লাইভ। এটা তো একটু আগে ডিসকাস করলাম, পার্মানেন্ট সেটেলমেন্ট তোমার স্টার্ট করেছিলেন তোমার লর্ড কর্নওয়ালিস। এই পার্মানেন্ট সেটেলমেন্ট তোমরা জানো যে জমিদারি সিস্টেম ছিল, যেটাতে জমিদারকে ট্যাক্স কালেক্ট করে ফার্মার্সদের দেওয়া হতো। আর এটাতে তোমার একটা ফেমাস ল ছিল সানসেট ল। অ্যাকর্ডিং টু দ্য সানসেট ল এটা বলা হতো যে জমিদারদের ট্যাক্স কালেক্ট করে সানসেট হওয়ার আগে একটা ফিক্সড রেটে, ধরো ব্রিটিশরা বলতো যে ট্যাক্স কালেক্ট করে দিতে হবে, ওই ফিক্সড রেটে সানসেট হওয়ার আগে তাদেরকে যত ট্যাক্স কালেকশন করা আছে ট্যাক্স কালেক্ট করে ব্রিটিশদের দিয়ে দিতে হতো, না তো তোমার পেনাল্টি লাগতো জমিদারদের উপর। তাই জন্য জমিদাররা একটা ডিসাইড করেছিল যে সন্ধ্যাবেলা কখনো হবে বা সানসেট কখনো হবে কখনো বলা যায় না, কখনো 4টার সময় সানসেট হতে পারে, কখনো 6টার সময় সানসেট হতে পারে। এই জন্য তারা ডিসাইড করেছিল যে 12টা অবধি তারা ট্যাক্স কালেক্ট করে ব্রিটিশদের দিয়ে দেবে। এই জন্য তুমি একটা খুব ফেমাস কথা বেঙ্গল আর বিহারে শুনতে পারবে, বেঙ্গল বিহারের সাইডে খুব ফেমাস কথা শুনতে পারবে যে 4 पे 12 বাজে। যে কারণ মুখে যদি দেখে মনে যাচ্ছে সে খুব চিন্তায় আছে, তাহলে বলা হয় 4 पे 12 বাজে। কারণ আগেকার দিনে যখন 12টা অবধি জমিদাররা তোমার এই টাকা দিতে পারতো না, কারণ জমিদারদের অনেক বেশি টেনশন বেড়ে যেত। Who among the following recommended to introduce English language in the education system of India? নিম্নলিখিতের মধ্যে কে ভারতের শিক্ষা ব্যবস্থায় ইংরেজি ভাষা চালু করার পরামর্শ দিয়েছিলেন? অপশন এ উইলিয়াম হান্টার, অপশন বি তোমার লর্ড ম্যাকাউলে, অপশন সি ডেভিড হে, নাকি অপশন ডি তোমার নান অফ দিস। তাহলে এটা সঠিক উত্তর হবে লর্ড ম্যাকাউলে। লর্ড ম্যাকাউলে চালিয়েছিলেন যেটা, ওটা ছিল তোমার ম্যাকাউলে মিনিট, যেটা উনি অ্যাডভাইস দিয়েছিলেন। ওটার অনুসারে যত ফান্ড ছিল, এটা তোমার মাদ্রাসা আতওয়ান যে সংস্কৃত কলেজ ছিল বা লোকাল স্কুল আর কলেজে ছিল, ওটা থেকে তোমার যত টাকা আছে ওগুলো নিয়ে গিয়ে তোমার ইংরেজি স্কুল আর কলেজের উপরে দিয়ে দেওয়ার উনি আইডিয়া দিয়েছেন। আর এটাই আইডিয়া দিয়েছেন লর্ড ম্যাকাউলে, ওটাতেই বলা হয় তোমার ম্যাকাউলে মিনিট। তো আজকের ভিডিওটা এতটাই থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এতে আমি অনেক সাপোর্ট পাই। আর এটার সাথে তোমাদের যে 150 কোয়েশ্চেনের সিরিজ আছে মডার্ন হিস্ট্রি, এটা তোমাদের শেষ হলো। আর এর আগে আরো দুটো ভিডিও আছে যেটাতে 50 করে আমি কোয়েশ্চেন সলভ করেছি, ওটা লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।